আসসালামু আলাইকুম। পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ কর্তৃক আয়োজিত পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র এর তৃতীয় অধ্যায় আরোহ প্রকারভেদ, যেখানে আমরা আলোচনা করব বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ। তো আমরা আরোহ সম্পর্কে একটু জেনে আসি। পূর্বে আরোহ কাকে বলে আমরা জানি। বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে যখন একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিস্থাপন করা হয় তখন তাকে আরোহ বলে। বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে যখন একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন তাকে আরোহ বলে। এই আরোহ আবার আমাদের এই যুক্তিবিদ্যা দুই প্রকার, যথা এই প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ। আরোহ দুই প্রকার, প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ। যে আরোহে লাভ, ঝাঁপ, ঝুঁকি বর্তমান থাকে তাকে, যে আরোহে লাভ, ঝাঁপ, ঝুঁকি বিদ্যমান থাকে তাকে প্রকৃত আরোহ বলে। আর যে আরোহে লাভ, ঝাঁপ, ঝুঁকি থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। এখন এই প্রকৃত আরোহ আবার তিন প্রকার, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, একটা হলো সাদৃশ্য অনুমান। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, একটা হলো সাদৃশ্য অনুমান। আমরা সাধারণত যে আলোচনাটা করেছি আগে পূর্ব ক্লাসগুলোতে, বৈজ্ঞানিক আরোহ কী, অবৈজ্ঞানিক আরোহ কী, উদাহরণ, সাদৃশ্য অনুমান কী, উদাহরণ, এগুলি আলোচনা করেছি। তবে আজকে একটু ব্যতিক্রম আলোচনা, সেটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আজকে আলোচ্য বিষয়। তো আমরা একটু দেখি বৈজ্ঞানিক আরোহ কাকে বলে। যে আরোহে বৈজ্ঞানিক আরোহ, যে আরোহে কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতি অনুসরণ করে একটি সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এখানে বই যে দেওয়া আছে যে আরোহ অনুমানে প্রাকৃতিক নিয়ম অনুভূত নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে পরিবেশ পরিবর্তনের দ্বারা কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য স্থাপন করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন আমরা যদি বৈজ্ঞানিক আরোহের একটা উদাহরণ দেখি তাইলে আমাদের কনসেপ্টগুলো একটা ক্লিয়ার হবে। যেমন জামাল হয় মরণশীল, কামাল হয় মরণশীল, শিলা হয় মরণশীল, মিলা হয় মরণশীল। অতএব সকল মানুষ হয় মরণশীল। তাইলে আমরা এই যে দেখলাম
আরও কী করা হয়, বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তখন তাকে বৈজ্ঞানিক মানে আরোহ বলে। আর এই বৈজ্ঞানিক আরোহের এই সবগুলো বৈশিষ্ট্য বর্তমান। তাহলে কী করা হলো, এখানে একটি সার্বিক সকল মানুষ, পূর্বের বর্তমানের ভবিষ্যতের সকল মানুষকে এখানে নির্দেশ করা হয়েছে, ঠিক আছে। তাইলে আমরা কি দেখলাম, যে বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, যে আরোহে, যে প্রকৃতি আরোহে কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতি অনুসরণের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়। তাহলে এখানে আমরা কি দেখি, আমরা দুইটা নিয়ম দেখব। একটা হচ্ছে কার্যকারণ নিয়ম, কার্যকারণ নিয়ম, একটা হচ্ছে প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতি, নিয়ম অনুবর্তিতা নীতি। কার্যকর নিয়ম কি? আমরা জানি এই জগতে যত ঘটনাই ঘটে না কেন, প্রত্যেকটি ঘটনার কি আছে, কারণ আছে। এই জগতে যত ঘটনাই ঘটুক না কেন, প্রত্যেকটি ঘটনার কি আছে, আলাদা আলাদা কারণ আছে। হ্যাঁ, তাইলে প্রত্যেকটি ঘটনা কি আছে, আলাদা কারণ আছে। তাই আমরা এখানে দেখলাম জামাল কামাল শিলা মিলা হয় মরণশীল। হ্যাঁ, তাইলে এখানে কি এই প্রত্যেকটা ব্যক্তি কি একই কারণে মারা যায় না, প্রত্যেকে আলাদা কারণে মারা যায়। হ্যাঁ, এবং প্রত্যেকটা মৃত্যুর কি আলাদা আলাদা কার্য আছে, কার্য উপস্থিত। তাহলে এই জন্যই কি যে ঘটনায় ঘটে তার প্রত্যেকটা কি আছে, কারণ আছে। এই ঠিক এখানেও এই চারজন ব্যক্তি মারা যাওয়ার পিছনে আলাদা আলাদা কারণ উপস্থিত থাকে, এই জন্য কার্যকরী নিয়ম কি এখানে উপস্থিত। আরেকটা বিষয় হচ্ছে প্রকৃতির নিয়ম। আচ্ছা, আমরা যদি আমাদের আশেপাশে দেখি যে এমন কোনো লোক পাওয়া যাবে কি না যাদের বয়স 100 বছর, যে এখনও মারা যায়নি, 150 বছর, হ্যাঁ 100 বছর পাওয়া যেতে পারে, ঠিক আছে, 150 বছর পাওয়া যাবে, এরকম পাওয়া যাবে না। হ্যাঁ, 200 বছর পাওয়া যাবে না। তার মানে কি, মানুষ জন্মাই কি মৃত্যুর প্রবণতা নিয়ে। যেমন আল্লাহ তাআলা এরকমভাবে সূরাত মুলকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল হাকিম। আল্লাযী খালাকাল মাউতা, প্রথম মৌত, খালাকাল সৃষ্টি করেছেন, মৌত আল্লাহ তাআলা প্রথম মৌত সৃষ্টি করেছেন, অল হায়াতা তারপরে কি জীবন সৃষ্টি করেছেন। তার মানে কি প্রত্যেকটি ব্যক্তি কি, প্রত্যেকটি প্রাণী কি মৃত্যু স্বাদ গ্রহণ করবে। হ্যাঁ, তাইলে প্রকৃতির নিয়মে কি মানুষ মারা যায়, মৃত্যু কি অবধারিত, নিশ্চিত। তাইলে কি দাঁড়াইলো এখানে, এখানে কয়টা নিয়ম আছে, দুইটা। কি কি নিয়ম, কার্যকরণ নিয়ম, একটা কি প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি। তাহলে আমরা সংজ্ঞা কি বলবো, যে প্রকৃতি আরোহ অনুমানে কার্যকরণ নিয়ম ও প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতি অনুসরণ করে একটি সার্বিক সংশ্লেষক। তাহলে এখানে একটি বিষয় বোঝাচ্ছে সার্বিক, সকল দিকে কি বোঝাচ্ছে সার্বিক। সংশ্লেষক পক্ষ কোনটা, যে পক্ষ বিদ্যাপদ উদ্দেশ্যপদ সম্পর্কে নতুন জ্ঞান দেয়। যে আমরা জামাল কামাল শিলা মিলাকে মারা যেতে দেখছি, সকল মানুষকে মারা যেতে দেখছি, আমি তো মারা যাই না, তুমি তো মারা যাও নাই, ঠিক আছে। তাহলে এই যে সকল মানুষ সম্পর্কে বলা, এটা একটা নতুন জ্ঞান, এটাকে হচ্ছে বলা হয় সংশ্লেষক বাক্য। বিধেয়পদ যখন উদ্দেশ্যপদ সম্পর্কে নতুন জ্ঞান দেবে, ওইটা হচ্ছে কি সংশ্লেষক বাক্য। তাইলে এখানে কি করে, বিধেয়পদ উদ্দেশ্যপদ সম্পর্কে নতুন জ্ঞান দেয়, এই জন্য এটা একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। তাইলে যে আরোহে যে প্রকৃতি আরোহে কার্যকর নিয়ম ও প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতি অনুসরণ করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এখন আমরা দেখব এই আরোহের, আমরা যে প্রকৃতি আরোহ বলছি, এখানে কি লাভ জাভ ঝুঁকি আছে কিনা, লাভ আছে। হ্যাঁ, এই প্রকৃতি আরোহের কি বৈশিষ্ট্য কি, আমরা জানি আরোহকে ভাগ করলে কি পাই আমরা,
আরোহ দুই প্রকার, প্রকৃত আরোহ আর কি অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ তিন প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, একটা কি সাদৃশ্য অনুমান। তাহলে প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কি আরোহমূলক উল্লম্ফন। আরোহমূলক উল্লম্ফন মানে আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লাভ, আরোহমূলক ঝাঁপ, আরোহমূলক ঝুঁকি, আরোহমূলক উল্লম্ফন। তাহলে এখানে এটা কি উপস্থিত? এটি হচ্ছে মূল প্রশ্ন। হ্যাঁ, এখানে এই আরোহমূলক উল্লম্ফন উপস্থিত। কিভাবে? আচ্ছা, আমরা তো এখানে মারাদিতে দেখলাম জামাল, কামাল, শিলা ও মিলাকে, সকল মানুষকে মারাদিতে দেখলাম না, দেখি নাই। তাহলে এই যে অল্প থেকে বেশিতে গেলাম, জানা থেকে অজানাতে গেলাম, হ্যাঁ, এই যে জানা, চারটা হচ্ছে জানা, বাকি সবগুলো মানুষকে আমার জানা না, অজানা। জানা থেকে অজানা যাওয়া মানে যাওয়ার প্রক্রিয়া, হ্যাঁ, এরপরে কম থেকে বেশি যাওয়ার প্রক্রিয়া, এই যে না হওয়ার যে সম্ভাবনা, ঝুঁকিটা, হ্যাঁ, এখন যদি মানুষ আর না মারা যায়, আল্লাহ না করুক, এরকম যদি হয়, তো মানে বিষয়টা হচ্ছে আমি যেটা জানি না, হ্যাঁ, এরকম জানা থেকে অজানা, এই যে এটাই হচ্ছে কি আরোহমূলক লম্ফন, মানে কম থেকে বেশিতে যাওয়া, এটা হচ্ছে ঝাঁপ। হ্যাঁ, তাইলে এখানে কি আরো প্রকৃত আরোহের যে মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফন উপস্থিত। হ্যাঁ, এখন আসি আমরা অবৈজ্ঞানিক আরোহের একটা উদাহরণ, তাহলে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে আসলে কেন আমরা আজকে আলোচনার বিষয়টা এটা রাখছি। হ্যাঁ, এই পর্যন্ত যত বক দেখেছি সবই সাদা দেখেছি, অতএব সকল বক হয় সাদা। এই পর্যন্ত যত বক দেখেছি সকল বক হয় সাদা, অতএব সকল বক হয় সাদা। এখন আসি এটা কিভাবে প্রকৃত আরোহ হলো। প্রকৃত আরোহ এটা কেন? কারণ এখানে কি আছে? লাভ, চাপ, ঝুঁকি বিদ্যমান। ঠিক আছে, কিভাবে? এই পর্যন্ত আমরা যদি বলি এই পর্যন্ত যত ভাত খেয়েছি সবই সুস্বাদু, এই পর্যন্ত যত আম খেয়েছি সবই মিষ্টি, এই পর্যন্ত যত মানে নারী দেখেছি সবই স্বার্থপর, এই পর্যন্ত যত পুরুষ দেখেছি সবই কৃপণ, এরকম হইতে পারে একটা। এরকম যত মানুষ দেখেছি সবাই লোভী বা স্বার্থপর, এরকম হইতে পারে। হ্যাঁ, এই পর্যন্ত যত ধার্মিক দেখেছি সবাই সুখী, এরকম হইতে পারে। হ্যাঁ, তাইলে এই পর্যন্ত দেখা সাথে কি সব দেখা কি সমান? আদৌ না। ঠিক আছে, কারণ আমি যা দেখি তার সাথে অন্যান্য দেখার কি ব্যতিক্রম থাকতে পারে। হ্যাঁ, হতে পারে না? যেমন ঠিক আছে, আমি আজকে যা খেলাম সবই সুস্বাদু, অতএব সব পৃথিবীর সকল খাবার হয় সুস্বাদু, এরকমভাবে আমার খাওয়ার সাথে সবার সম্পর্ক এক এক না। ঠিক এখন এই ঝামেলাটা হয়েছে, এই সমস্যা দেখা দেয়। এই পর্যন্ত যত বক দেখেছি সবই সাদা দেখেছি, সকল বক হয় সাদা, বলে ফেললাম। কিন্তু আসলে কি সকল বক সাদা? বক তো কালো রঙের আছে, শ্যাওলা রঙের আছে, অন্যান্য কালারও হইতে পারে। তাইলে আমি যে বললাম আমার যে সিদ্ধান্তটা, এটা কি একটা ঝুঁকি আছে না এখানে? না, অসম্ভাবনা আছে না? আছে। এইটাই হচ্ছে আরো মূল বৈশিষ্ট্য, আরো মূল উল্লম্ফন, লাভ, ঝাপ, ঝুঁকি। হ্যাঁ, জানা থেকে অজানে যাওয়া। জানছি কি এই পর্যন্ত কটা বলতেছি আমি? 100। সিদ্ধান্ত নিয়েছি কি শখ? পৃথিবীতে 100 বক আছে না, পৃথিবীতে অসংখ্য বক আছে। তাইলে আমি সিদ্ধান্ত নিলাম, তাহলে এটা কি একটা মানে ঝাপ, লাভ, ঝুঁকি, এগুলোই। হ্যাঁ, তাইলে অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে যদি প্রশ্ন করা হয়, তাহলে কি বলবো আমরা? যে প্রকৃতি আরোহণ মানে অবাধ অভিজ্ঞতা, অবাধ অভিজ্ঞতা ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লিষ্ট যুক্তিপক্ষ প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। কারণ এখানে কি করা হয়? একটি সার্বিক সংশ্লিষ্ট যুক্তিপক্ষ প্রতিষ্ঠা করা হয় ঠিকই, কিন্তু এটা কি
কিসের উপর ভিত্তি করে? এখানে কার্যকর নিয়ম আছে যে বক যে সাদা হয়, এটা কোনো কারণ আছে? হ্যাঁ, এর কোনো কারণ না। যে মানুষ মারা যায়, এটা কারণ আছে, ঠিক আছে? কামাল মারা গেছে এরকমভাবে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে, এরকমভাবে জামাল মারা গেছে কী করে, এই বয়স হইয়া, শিলা মারা গেছে এরকমভাবে, আগুনও পইরা, পিলা মারা গেছে পা দিতে পইরা, হ্যাঁ, এরকমভাবে কেউ কেউ হয়তো টাসকে লেগে মরে গেছে, হ্যাঁ, এরকম হতে পারে। কিন্তু এই বক হয় সাদা, এটার কেউ কেউ কারণ আছে? হ্যাঁ, আমরা যে দেখছি কারণ আছে? নাই, কারণ নাই। এই জন্য এখানে কি নাই? কারণ নাই। কিন্তু এখানে যে বিষয়টা উপস্থিত সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা উপস্থিত, ঠিক আছে? আমি যা দেখলাম, আমি যা খাইলাম, এই বিষয়গুলো উপস্থিত। তাইলে এই অবাধ অভিজ্ঞতার ভিত্তি করে আমাদের এই অবৈজ্ঞানিক আরোহটা প্রতিষ্ঠিত। এই জন্য অবৈজ্ঞানিক আরোহকে বলে যে প্রকৃত আরোহণ মানে কি? প্রকৃতি নিয়মিত নীতি ও অবাধ অভিজ্ঞতা ভিত্তি করে একটি সার্বিক শক্ত সুযুক্তিপক্ষে প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। এখন স্বভাবতই এখান থেকে কিছু বৈশিষ্ট্য আমাদের আলোচ্য বিষয় হইতে পারে। আমরা একটু দেখি। দুইটি আরোহণের আমরা বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথমে বৈশিষ্ট্য আলোচনা করে তারপরে আমাদের জন্য আলোচনাটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা কি আলোচনা? বৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠিত করে। এখানে কি করে? সার্বিক বৈজ্ঞানিক আরোহ সবসময় একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। সার্বিক সংশ্লেষ কোনটা? বিধপদ যখন উদ্দেশ্যপদ সম্পর্কে নতুন জ্ঞান দেয় তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। আর যেহেতু সিদ্ধান্ত বাক্য যেহেতু সার্বিক, সেজন্য সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। তাহলে বৈজ্ঞানিক আরোহের প্রধান বৈশিষ্ট্য এখানে কি? একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। ঠিক অবৈজ্ঞানিক আরোহ এই একই বৈশিষ্ট্য বিদ্যমান, ঠিক আছে? সেটা কি? এখানে কি করে? সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। দুই নম্বর, এখানে কি আছে? আরোহমূলক উল্লম্ফন উপস্থিত। আরোহমূলক উল্লম্ফন উপস্থিত দুইটাতে। আরোহের মূল বৈশিষ্ট্য কি? আরোহমূলক লম্ফ উপস্থিত। এখানেও কি আরোহের মূলক উল্লম্ফন উপস্থিত নাকি? কারণ এখানে কি লাভঝাপ ঝুঁকি আছে, এটা তো কি আছে। যেন এই অল্প থেকে বেশিতে গেল, আর এখানে কি অল্প থেকে বেশিতে গেল, একই জিনিস। হ্যাঁ, 3 নাম্বার, বৈজ্ঞানিক আরোহে সবসময় কি করা হয়? ঘটনার নিরীক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কয়েকটি ঘটনার অভিজ্ঞতার উপর নির্ভর করে। ঘটনার অভিজ্ঞতা নিরীক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। বৈজ্ঞানিকরা কী করা হয়? কয়েকটি ঘটনার অভিজ্ঞতার নিরীক্ষণ করে বাস্তবে দেখে এই সিদ্ধান্ত নেওয়া। যেমন জামালকে আমরা মারাতে দেখলাম, কামালকে মারাতে দেখলাম, শিলাকে দেখলাম, মিলাকে দেখলাম, তারপর সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, তার এখানেও কী করা হয়? ঘটনা নিরীক্ষণ না
অনেকটা নিরীক্ষণের পাশাপাশি অবাধ অভিজ্ঞতা এখানে দায়ী। বাস্তব অভিজ্ঞতা যেটা দেখছি আমি ওইটাকে মানে এখানে আমাদের অবাধ অভিজ্ঞতা বা বাস্তব অভিজ্ঞতা, হ্যাঁ, মানে আমি যা দেখলাম তাকে এখানে কি করা হয়, আশ্রয় হিসেবে গ্রহণ করা হয়। যেমন এই পর্যন্ত যা দেখলাম, হ্যাঁ, এরকমভাবে। আর এখানে কি করা হয় যে ঘটনাগুলোর বাস্তবে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। আর এখানে একটা অবাধ অভিজ্ঞতা বা বাস্তব কয়েকটা অভিজ্ঞতা দেখে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এরপর আমরা যদি দেখি বৈজ্ঞানিক আর হয় বৈশিষ্ট্য আছে। বৈজ্ঞানিক আর হয় কি আছে, কার্যকরণ নিয়ম উপস্থিত আছে। এখানে কি দেখি আমরা, কার্যকরণ নিয়মের একটা উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করি। কার্য কারণ নিয়ম এখানে উপস্থিত থাকে। কার্যকরণ নিয়ম উপস্থিত থাকে মানে কার্যকরণের ভিত্তিতেই আমরা সিদ্ধান্তটা নিয়ে থাকি। আর এখানে কি কার্যকরী নিয়ম উপস্থিত থাকে না, অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে কি করা হয়, অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ, এরপরে আমরা যদি দেখি 5 নম্বরে সিদ্ধান্তগুলো দেখি যে বৈজ্ঞানিক আরোহণ নিশ্চিত সিদ্ধান্তের দিকে ধাবিত হয়। বৈজ্ঞানিক আরোহণ নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে, অনেক ক্ষেত্রেই কি নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে। আর এখানে কি নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে না। নিশ্চিত সিদ্ধান্ত দিতে কি পারে না। এরপরে আমরা যদি দেখি আশ্রবাক্য সিদ্ধান্তের আকারগত এবং বস্তুগত দুইটা সততাই এখানে যাচাই করে। বৈজ্ঞানিক আরোহে আকারগত এবং বস্তুগত দুইটা বিষয়কে এখানে দেখা হয়, আর এখানে কি এগুলো দেখা হয় না। মূলত এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, এটা কি একটা লৌকিক প্রক্রিয়া। বৈজ্ঞানিক আরোহ একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, আর এটা কি একটা লৌকিক প্রক্রিয়া। হ্যাঁ, প্রক্রিয়া। এখন এই উদাহরণগুলো বৈশিষ্ট্যগুলো থেকে আমরা যদি দেখি তাহলে মিল এবং অমিলগুলো আমরা সহজে বের করতে পারবো। মানে বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো আমরা এখন দেখতে পারবো। তাহলে মিলগুলো আমরা কি পাইলাম, যদি আমরা মিল দেখি তাহলে কি এখানে এটাও সার্বিক সংশ্লিষ্ট পুষ্টি করে, এটাও সার্বিক সংশ্লিষ্টক, দুইটাই কি মিল, এই দুইটা কি মিল। আরো মূলক লম্ফ উপস্থিত, এখানেও কি উপস্থিত, এটা কি মিল। কটা অভিজ্ঞতা নিরীক্ষণ করে, এটাও কি মিল, বাস্তব কথা দেখে। হ্যাঁ, এই জায়গায় এসে সমস্যা, ঠিক আছে। একটা হচ্ছে কার্যকরণ নিয়ম উপস্থিত থাকে, অপরটিতে কি অবাধ অভিজ্ঞতা বা অথবা কার্যকরণ নিয়ম নেই, উপস্থিত থাকে না। তাহলে একটাতে ছিল কি কার্যকরণ নিয়ম বৈজ্ঞানের মূল ভিত্তির যে কার্যকরণ নিয়ম উপস্থিত থাকে, অপরটি থেকে কার্যকরণ নিয়ম উপস্থিত থাকে না। এটা হচ্ছে মূল পার্থক্য। এটা কি নিশ্চিত ও সিদ্ধান্ত দিতে পারে বৈজ্ঞানিক ক্ষেত্রে, সিদ্ধান্ত বৈজ্ঞানিক আরোহ অনেক ক্ষেত্রেই আমরা দেখব নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে, যেটা অবৈজ্ঞানিক আরোহ নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে না। এরকমভাবে বৈজ্ঞানিক আরোহ কি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেখানে অবৈজ্ঞানিক একটি লৌকিক প্রক্রিয়া। এখন এর পার্থক্য আমরা একটু আলোচনা করলে দেখতে পাই। যেমন বৈজ্ঞানিক আরোহে লক্ষ্য করলে প্রকৃতির নিয়ম আবিষ্কার ও প্রমাণ। বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য হলো প্রকৃতির নিয়ম
প্রকৃতির নিয়ম রীতি ও কার্যকর নিয়ম প্রতিষ্ঠা করা। অপরদিকে অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র প্রকৃতির নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত। এ আরোহে কোনো কার্যকর নিয়মের স্থান নেই। এখানে মূল পার্থক্য এই একটাই, যে এখানে কার্যকর নিয়ম উপস্থিত আর এটা থেকে কার্যকর নিয়ম অনুপস্থিত। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পার্থক্য করা হয়। এখানে পজিটিভ নেগেটিভ দুই ধরনের উদাহরণে এখানে দেওয়া হবে, কিন্তু এখানে কি শুধুমাত্র পজিটিভ দেওয়া হয়, নেগেটিভগুলো দেওয়া হয় না। বৈজ্ঞানিক আরোহে কার্যকর সম্বন্ধ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ বিশেষ ঘটনার বিশ্লেষণ করে অপ্রাসঙ্গিক উপাদানগুলো বর্জন করা হয়। অন্যদিকে বৈজ্ঞানিক আরোহে কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না বলে ঘটনার বিশ্লেষণ ও অপ্রয়োজনীয় উপাদান বর্জনের কোনো সুযোগ থাকে না। এখানে কার্যকর নিয়ম বলে গ্রহণযোগ্যগুলো রাখা হয়, অপ্রয়োজনীয়গুলো বাদ দেওয়া যায়। এখানে কি এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় অনুকূল প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত লক্ষ্য করে বলে এই দৃষ্টান্তের সম্ভাবনা থাকে না বললে চলে, অর্থাৎ নিশ্চিত দিকে যায়। অপরদিকে এটা কি নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে না। তাহলে আমরা আজকের মূল যে বিষয়টা আমরা শিখলাম সেটা হলো আরোহ, অর্থাৎ আরোহ তিন প্রকার, যেটা হচ্ছে আমাদের মূল হচ্ছে বিষয়, সেটা বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, আরেকটা হলো সাদৃশ্য অনুমান। এই বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মূল বৈশিষ্ট্যগুলোই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। তো আমরা এতক্ষণ শিখলাম বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে, বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য ও অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য, বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য। তো আমরা বাসায় বিষয়গুলো দেখব এবং বাসায় দেখে এই আজকের ক্লাস সম্পর্কে আমরা কমেন্ট করে জানাবো। হ্যাঁ, তোমাদের যত বেশি কমেন্ট হবে, লাইক কমেন্ট হবে, আমি ততই বুঝবো তোমরা ক্লাসটা দেখতেছো। হ্যাঁ, তো তোমরা যদি বোর্ডে দেখতে চাও মানে যে কীভাবে ফাইনাল প্রশ্নগুলো আসে, এই পারপাস আমি এই দু একটা কথা একটু বলি। ফাইনাল পরীক্ষা কিভাবে আসতে পারে প্রশ্নগুলো, হ্যাঁ, যদি আমরা দেখি তাহলে একটু সহজ হয়। তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখলে দেখবা দেওয়া আছে যে দৃষ্টান্ত 1, এটা দৃষ্টান্ত 2। এখন আসে যেমন বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, 1 নম্বর দিলাম, বা আরোহ কাকে বলে, হ্যাঁ, কত দিলাম, আরোহ কাকে বলে, কত দিলাম, আরোহমূলক উল্লম্ফন বলতে কি বুঝো, হ্যাঁ, এরকমভাবে সাদৃশ্য অনুমান বলতে কি বুঝো, এরকম যাই দেখি তাই আসবে, ঠিক আছে। গতে যদি আমরা দিই দৃষ্টান্ত 1 অথবা দৃষ্টান্ত 2, এখন 1ও হইতে পারে 2ও হইতে পারে গতে, হ্যাঁ, এই জন্য আমি অবলিক দিয়ে দিলাম 1 অথবা 2 কোন আরোহকে নির্দেশ করে। কোন আরোহকে নির্দেশ করে? ঘতে যদি আমি দিই দৃষ্টান্ত 1 ও দৃষ্টান্ত 2 এর পার্থক্য আলোচনা করো, সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। এখন বিষয়টা দেখো,
দৃষ্টান্ত 1 যদি আমার গতে আলোচ্য বিষয় থাকে তাহলে আলোচ্য বিষয় বৈজ্ঞানিক আরোহ। দৃষ্টান্ত 2 যদি থাকে তাহলে কি আমার আলোচ্য বিষয় কি অবৈজ্ঞানিক আরোহ। এটা হচ্ছে গতে। আর ঘতে যদি আসে তাহলে আমার 1 ও 2 এর মধ্যে সম্পর্ক, তার মানে সম্পর্ক যদি আসে তাহলে দেখবো আমরা কি বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের কি মিল। আর যদি পার্থক্য আসে তাহলে আমরা দেখব কি বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য। তাহলে আজকে ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো বুঝলাম সে বিষয়গুলো বাসায় পড়ব এবং গুরুত্ব সহকারেই পড়ব। সবশেষ আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা জানাবা এবং আগামী ক্লাসে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবা। তো সবাইকে আগামী ক্লাসে উপস্থিত থেকে ক্লাস করার এবং নিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার ক্লাসটা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।